প্রবাস থেকে নিজের বউয়ের জন্য আনা গয়না ছোট ভাইয়ের বউরা ভাগাভাগি করে সব নিয়ে নিয়েছে। ইরহান শুধু দেখেছে, কিছুই বলেনি, মুখ দিয়ে বলতেও পারেনি এগুলো আমার বউয়ের, তোমাদের তো অনেক দিলাম, এগুলো নিও না। তাদের হাসি মাখা মুখের দিকে তাকিয়ে কিছু বলতে পারেনি। থাক, নিয়ে নিক, তার বউকে না হয় আবার এনে দিবে। দীর্ঘ 12 বছর পর দুদিন হলো সৌদি আরব থেকে দেশে আসে ইরহান। টাকা কামাতে কামাতে নিজের দিকে নজর দেয়নি। বাড়ি, গয়না, জায়গা, জমি সবই করলো। ছোট ভাইয়ের বউরা যখন গয়নাকাটি বাগাবাগি করতে ব্যস্ত, ইরহান তখন নিজের রুম থেকে মায়ের রুমের দিকে যেতে থাকে। তখনই তার বউয়ের ফোন আসে। কথা বলতে বলতে এগিয়ে যায় মায়ের রুমের দিকে। দেশে আসার পর ভালো করে কথা হয়নি মায়ের সাথে। 12 বছর আগে ইরহান নিজের দেশ ছেড়ে টাকা কামানোর ও নিজের পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনতে পাড়ি দেয় নিজ দেশ ছেড়ে অন্য দেশে। কিশোর ছেলেটা নিজের সব শখ আহ্লাদ ভুলে যায় নিজের পরিবারকে ভালো রাখতে। এইচএসসি পরীক্ষা দিয়ে পাড়ি জমায় সুদূর প্রবাসে। এই 12 বছরে আর দেশে আসেনি ইরহান। নিজের শরীরে রক্ত পানি করে এক মনে কাজ করে গেছে। মানুষ ভাবে প্রবাস জীবন কতই না সহজ, বসে বসেই বুঝি টাকা পাওয়া যায়। যে কাজ করে সেই জানে কতটা কঠিন। ইরহান কঠোর পরিশ্রমে আস্তে আস্তে সফল হয়েছে। 1000 টাকা থেকে লাখ টাকা বেতনে গেছে। এখন বিদেশি সেই কোম্পানিতে ভালো বেতনে কাজ করে। খারাপ দিন ঘুরে এসে ভালো দিনের দেখা মিলেছে। নিজের জন্য শুধু খাওয়ার টাকা রেখে সব দেশে পাঠিয়ে দিত। সে নিজে যা ইচ্ছে পূরণ করতে পারেনি, তার বাইরে যেন তা করতে পারে। সব টাকা মায়ের কাছে পাঠিয়ে দিত। মাকে জায়গা জমি কিনে বড় করে বাড়ি করতে বলেছে। মায়ের নামে বলেছে জায়গা কিনতে। নিজের জন্য কিছুই রাখিনি। সব পরিবার আর মা ভাইদের জন্য করেছে। নিজের বউয়ের সাথে কথা বলতে বলতে মায়ের রুমের সামনে এসে চলতি পা থেমে যায়। রুমের ভেতর অবস্থিত মা আর ভাইদের কথা শুনে। ইরহানের 2 ভাই ইমন ও ঈশান মায়ের সঙ্গে তাকে নিয়ে কথা বলছে বললে ভুল হবে। টাকা পয়সা, জায়গা জমি ভাগাভাগি করছে তারা। দুজনকে যেন সমান ভাগ করে দেয়, একটু কম বেশি না দেয়, কারণ দুজনেই সমান অধিকার। তোরা চুপ করতো, দুজন সমান সমানই পাবি। তোদের জন্যই তো এত কিছু করলাম। টাকা পয়সা, জমি গয়না সব নিজের নামে করলাম যেন তোরাই পাস। আমি তো তোদের মা, আমার নামে সব কিছু তোরাই পাবি। ওই ইরহান না, কয়েকটা দিন যেতে দে, তারপর ইরহানকে বাড়ি থেকেও বিদায় করব। আমার ছেলে দুটো রাজার হালে থাকবে। এই পুরো বাড়িটা অনেক চেষ্টা করেও নিজের নামে লিখতে পারেনি ওই বুড়োর কাছ থেকে, নয়তো এই বাড়িটাও তোদের হতো, বুঝলি? এখন তো ইরহানও ভাগ পাবে। সে যাই হোক, এখান থেকে কতটুকুই বা পাবে, সব তো আমাদের নামে লিখে নিয়েছি। বোকা ইরহান নিজের নামে টাকা পয়সা, জায়গা জমি না করে আমার নামে করেছে সব। ইরহান এক জায়গায় ঠায় দাঁড়িয়ে রয়। তার মুখ ভঙ্গি নির্বাক, কোনো প্রতিক্রিয়া নেই। চোখ দুটো মা আর ভাইদের হাসি মাখা মুখের উপর নিবদ্ধ। আহারে আমার বোকা বড় ছেলেটা। মায়ের কথায় উঠে বসে। টাকা চাইতে দিতে দেরি হয় না, চুপচাপ দিয়ে দেয়। জায়গা আমার নামে রাখতে বললাম, চুপচাপ তা মেনে নিয়ে তাই করলো। মা পাগল ছেলে আমার। কথা বলেই মুখ দিয়ে ছ জাতীয় শব্দ করে কয়েকবার, তারপর খিলখিলিয়ে হেসে দেয়। ইরহান এক দৃষ্টিতে তার মায়ের মুখের দিকে তাকিয়ে রয়। তাকে ঠকাতে পেরে কি খুশি। অথচ তার মা মুখ ফুটে একবার বললে সে নিজেই সব দিয়ে দিত, এতদিন যেমন দিত। এত ছলছতুরি করার কোনো প্রয়োজনও ছিল না। ইরহানের মা ইরহানের যখন 5 বছর তখনই মারা যায়। ইরহানের দেখাশোনা ওর মায়ের অভাব পূরণ করার জন্য আবার বিয়ে করেন তার বাবা। ইরহান তাসলিমা বানুকে নিজের মায়ের আসনে বসায়। অথচ তাসলিমা বানু সে প্রথম থেকেই ইরহানের প্রতি উদাসীন। ছেলেটাকে না ভালোবেসে কাছে টানে, না দূরে সরায়। ইরহানও তাও সব মেনে নিত। তারপর 2 ভাই হয়। ইরহানের প্রতি তাসলিমা বানুর বিরক্তিতা আসে, তাও কিছু বলে না। ইরহান এইচএসসি দেওয়ার পর তার বাবাও চলে যায়। নিজেদের সচ্ছলতার জন্য ইরহানকে প্রবাসে পাঠিয়ে দেয় তাসলিমা বানু। অথচ ইরহান পড়াশোনায় অনেক ভালো। কত স্বপ্ন ছিল, পড়াশোনা করে একদিন অনেক বড় কিছু করবে। সে স্বপ্ন মাটি চাপা দিয়ে দিয়েছে মায়ের জন্য। হয়তো এবার মা তাকে একটু ভালোবাসা দেবে।
ইরহান বড্ড ভালোবাসার কাঙাল। আরও আগে দেশে আসতে চেয়েছিল ইরহান। তাসলিমা বানু নানান বাহানা, এটা দরকার ওটা দরকার বলে আশা আটকে দিত। ইরহান চুপচাপ মেনেও নিত। বোকা ইরহান এদের কাছে ভালোবাসা চাইতো, অথচ এরা টাকা কামানোর মেশিন ছাড়া আর কিছুই ভাবত না। ছোট দুই ভাই ইরহানের আগে বিয়ে করে ফেলেছে। দুই ভাই অনেক বড় জায়গায় বিয়ে করেছে। ইরহানকে তাসলিমা বানু গরিব জায়গায় বিয়ে করিয়েছে, যার পরিবার বলতে এক দাদি ছাড়া আর কেউই নেই। মানুষের বাড়িতে কাজ করে দিন আনে দিন খায়। ইরহান চুপচাপ মায়ের পছন্দ মেনে নিয়েছে। বুঝতেও পারল না ওদের চালাকি। কয়েক মাস আগে ফোনে বিয়ে পড়িয়েছে। কথা হয়েছে ইরহান দেশে আসলে দু একজন গিয়ে উঠিয়ে নিয়ে আসবে নতুন বউকে। তিনজন মিলে যখন ইরহানের সম্পত্তির ও টাকা পয়সা ভাগাভাগি নিয়ে ব্যস্ত, ইরহান তখন চুপচাপ তার মায়ের রুমে দরজার পাশ থেকে নিজের রুমে চলে আসে। ভাইয়ের বউরা গয়নাগাটি নিয়ে চলে গেছে। মনে মনে হাসে ইরহান। বাড়িতে সকলে ভাগাভাগি নিয়ে ব্যস্ত। লোকে মনে হয় ঠিকই বলে, পর কখনো আপন হয় না। তাসলিমা বানু যদি আজ ইরহানের নিজের মা হতো, তাহলে কি এমনভাবে পারত তাকে ঠকাতে? জীবনেও না। নিজের দুই ছেলের জন্য কত চিন্তা। ইরহানকে ঠকাতেও একবার বিবেকে বাঁধল না। এই ছেলেটা যে মামা বলে মুখে ফেনা তুলে, সে মর্যাদাটাও রাখল না। মাথায় তার নানান চিন্তা। যাদের সে আপন ভাবত তার আসলে আপন নয়, শুধু টাকার জন্য তার সাথে অমন ভালো ব্যবহার করে গেছে। আজ ইরহানের কাছে কিছু নেই, হাত খরচের কয়েকটা টাকা ছাড়া। সে এখন নিঃস্ব। এই নিয়ে তার চিন্তা ছিল না। সব নিয়ে গেছে নিয়ে যাক, কিন্তু আর কয়েক মাস আগে ওদের রূপটা সামনে আসলে হয়তো ভালো হতো, একটা জীবন বেঁচে যেত। এখন তো ইরহান একা নয়, তার সাথে আর একটা জীবন জড়িয়ে আছে। নয়তো আবার দেশ ছেড়ে একেবারের জন্য চলে যেত, আর এ দেশে ফিরত না সে। এখন তো কোনো উপায় নেই। মেয়েটা তো তার সাথে সারা জীবনের জন্য জড়িয়ে গেছে। মানুষের মুখের বিষাক্ত ভাষায় যে মেয়েটাকে বাঁচতে দেবে না। যদি ইরহান মেয়েটাকে ছেড়ে দেয়, সে মনে হয় একমাত্র স্বামী প্রবাস থেকে এত কিছু এনেও নিজের বউকে একটা সুতোও দিতে পারল না। পারবেও হয়তো না। ইরহান অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নেয়, আবার প্রবাস পাড়ি জমাবে। তবে এবার ওই মানুষগুলোর জন্য না, এবার তার সাথে জড়িয়ে যাও এই অসহায় মেয়েটার জন্য। এবার নিজের জন্য কিছু করবে। অনেক তো হলো ওদের জন্য করা। ইরহান নিজের রুমে বসে চারিপাশে চোখ বোলায়, তারপর তার ছেলের হাসি হাসে। এটা আর তার রুম নয়, নামে মাত্র তার। হয়তো কয়েকদিন পরে রুম থেকে বিতাড়িত করবে। ইরহান হয়তো জানেও না যে মেয়েটার জন্য সে চিন্তা করছে, নিজের নতুন করে সব গড়ার স্বপ্ন দেখছে। ওই সময় মোবাইলের ওপাশ থেকে সব শুনে তারপরে কল কেটেছে। মনে মনে তার বউ অনেক কিছু ভেবে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। জ্যোতি তার দাদিকে ডাকতে থাকে, দাদি, এই দাদি, কই তুমি? জ্যোতির ডাক শুনে তার দাদি ঘরে ঢুকে। কী রে, কী হয়েছে? এমনি চিল্লাস কেন? আমি কল লাগাই দেই, তোমার জামাই রেখো আমার এখনই বাড়িতে আইসে নিয়ে যাইতে। কি করছে রি? যা বলছি তাই করো। শর্মের ব্যাপার আছে না? তোর সইতেছে না? জামাইয়ের বাড়ি যাওয়ার লাই এমন পাগল হয়নি কেউ। মানুষে কি কইব? বিয়ে করেছে জামাইয়ের বাড়ি যাওয়ার জন্য, পাগল হব না? দূর, তোমার বলা লাগবে না, এমনিতেই আমি চলে যাচ্ছি। তারপর তাড়াতাড়ি গিয়ে পরার জন্য দুটো জামা আছে তা একটা শপিং ব্যাগে নিয়ে বেরিয়ে পড়ে জ্যোতি তার স্বামীর বাড়ির উদ্দেশ্যে। জ্যোতি বাড়ি থেকে বের হয়ে রাস্তা ধরে গন্তব্য তার স্বামীর বাড়ি। পেছন থেকে জ্যোতির দাদি তাকে অনবরত ডাকতে থাকে। জ্যোতি পাত্তাই দেয় না। সে বড় বড় হাঁটা দিয়ে এগিয়ে চলল। জ্যোতি, ওরে জ্যোতি, বুঝাইস না, আমার কথাটা শুনবু। জ্যোতি দাদির ডাক শুনে দাঁড়িয়ে যায়, তারপর ঘুরে দাদির দিকে তাকায়। তার দাদি প্রায় দৌড়ে এসে জ্যোতির কাছে থামে, হাঁপাতে হাঁপাতে বলে, এই বুড়া বয়সে তুই আমারও দৌড়ানি দেওয়া আসবো? উফ দাদি, দেখতে পাচ্ছ না একটা জায়গায় যাচ্ছি, তোমার পেছন ডাকতে হইল? কি কইবা কও দেখি? এমন কইরা যাইস না বউ, মানুষে কি কইব? আমি নাচ জামের সাথে কথা কই, তুই যাইস না। বাড়ি ফিরে যাও বুড়ি, আমাকে শ্বশুরবাড়ি যাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। আল্লাহ চাইলে বিকেলেই আমি শ্বশুরবাড়ি থাকবো। তবে মাথায় একেবারে গেছে সেরিটা, কথা কর, কিছুই আমি আর বলবো না। তারপর নিজের কাঁধ থেকে জ্যোতির বোরকাটা নিয়ে জ্যোতির হাতে দিয়ে চলে যেতে যেতে বলে, এবার যেখানে যাওয়ার আছে যা। জ্যোতি বোরকাটা থেকে জিভে কামড় মারে। স্বামীর বাড়ি যাওয়ার তাকায় বোরকায় পড়তে সে একদম ভুলে গেছে। তারপর এদিক ওদিক তাকিয়ে দেখে রাস্তায় কোনো মানুষ আছে কিনা। রাস্তা এখন পুরোই পাকা, তাই তাড়াতাড়ি বোরকাটা পরে ওড়না দিয়ে মুখে মুখোশ বেঁধে তারপর আবার হাঁটা দেয়। যেতে যেতে দাদিকে উদ্দেশ্য করে বলে, বুড়ি তুমি ভালো থাইকো, তোমার নাচ জামাইয়ের নিয়ে খুব শীঘ্রই আসবো।
জ্যোতির দাদি ছলছল চোখে জ্যোতির যাওয়ার পানে তাকিয়ে রয়। মনে মনে ভাবে, আজ যদি মেয়েটার বাবা মা জীবিত থাকতো, কত আয়োজন করে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি পাঠাতো। মেয়েটার ভাগ্য আসলেই সেই সুখটা নেই। তাই তো নিজের স্বামীর বাড়িতেই প্রথম পা রাখবে, সেটাও আবার একা একাই। নিজেও টাকা পয়সা না থাকার জন্য মেয়েটাকে কিছু দিতে পারলো না। খালি হাতে দুটা পুরাতন জামা নিয়ে যেতে হচ্ছে। জ্যোতির দাদি ছাড়া আর কেউই নেই। অনেক ছোট থাকতে বাবা মা পরপারে পাড়ি জমিয়েছে। দাদি কোলে পিঠে করে মানুষ করেছে। সবটুকু দাদি আগলে রেখেছে। মানুষের বাড়ি বাড়ি গিয়ে কাজ করে টাকা জোগাড় করে দুজনের সংসার চালিয়ে নিয়ে গেছে। একদিন জ্যোতির দাদি যে বাসাতে কাজ করো, ওই বাসার মহিলা জ্যোতির জন্য একটা বিয়ের প্রস্তাব দেয়। ছেলের বাড়ি বড়লোক, ছেলে বিদেশ থাকে, অনেক টাকা পয়সার মালিক, কিন্তু ওরা গরিব ঘরের মেয়ে চায়। জ্যোতির দাদি দুদিন সময় নিয়ে ভেবে রাজি হয়ে যায়। মেয়েটা তো সারা জীবন কষ্টই করে গেল, এ বাড়িতে নিশ্চয়ই সুখে থাকবে। যদিও দাদির উপর কোনো কথা বলেনি। এই মানুষটা এত বছর ধরে জ্যোতিকে বুকে আগলে রেখেছে, তাই যা করার ভালো কিছুই করবে তার জন্য। জ্যোতির দাদি পাশের বাড়ি থেকে আরও দুজন লোককে নিয়ে ইরহানের বাড়ি যায়। ওনারা জানায় ফোনে বিয়ে পড়ানো হবে, তারিখ দিয়ে দেয়, ওই তারিখে ওরা বিয়ে করাবে। পরে ছেলে দেশে আনলে দু একজন গিয়ে উঠিয়ে নিয়ে আসবে। তারপর বিয়েটা ফোনে হয়। বিয়ের দিন শুধু এক পলকের জন্য জ্যোতি ইরহানকে দেখেছে তার ভাই ঈশানের ফোনে, তাও এক পলকের জন্য, একটু ভালো করে সবার সামনে তাকিয়ে দেখতেও পারেনি। সে সুদূর প্রবাসে থাকা লোকটাকে এক পলক দেখেই নিজের মনে জায়গা দিয়েছে। আর ইরহানও জ্যোতির একটা ছবি ইরহানকে পাঠিয়েছিল। জ্যোতির কাছে কোনো অ্যান্ড্রয়েড ফোন নেই, একটা ছোট মোবাইল তার কাছে, ওটা দিয়ে ইরহানের সাথে কথা হতো। মন চাইতো ইরহানকে দেখতে, কিন্তু কোনো উপায় ছিল না। প্রায় আধা ঘন্টা একটা না হাঁটার জন্য হাঁপিয়ে উঠেছে জ্যোতি। তাই একটা গাছের নিচে দাঁড়িয়ে 2 মিনিট জিরিয়ে নেয়। আরও 15 মিনিটের মতো হাঁটতে হবে। টাকা থাকলে অটো দিয়ে শুধু 15 মিনিটের কম সময়ে পৌঁছে যেত, কিন্তু টাকা নেই। টাকা থাকলেও জ্যোতি আসতো না, হেঁটেই আসতো। 2টা টাকারও কি মূল্য সেটা জ্যোতি খুব ভালো করেই জানে। বিকেলের দিকে রাস্তাঘাটে মানুষের আনাগোনা বেশি হয়, তাই দ্রুত পা চালায় সে। মিনিট 15 পর জ্যোতি তার গন্তব্যে এসে পৌঁছায়। বাড়ির সামনে এসে চোখ বোলায় পুরো বাড়িটাতে। একদিন এই পথ দিয়ে শহরে যাওয়ার সময় জ্যোতি দাদি বলেছিল, ওরে জ্যোতি, এটাই নাজ্জামের বাড়ি। জ্যোতি তখন এক পলক বাড়িটার দিকে তাকিয়েছিল। এখনো মনে আছে সেই দিনের কথা। এক পলকের দেখে চিনে আসতে কোনো অসুবিধা হয়নি জ্যোতির। জ্যোতি মাথা আবার খুব ভালো করে পলকে তাকায়। অনেক কিছু সে মনে রাখতে পারে, যেমনটা সে এখন এই একতলা বিশিষ্ট চারিদিকে ইটের দেয়াল ঘেরা বাড়িটা চিনে ফেলেছে। ট্রেনের গেট পেরিয়ে জ্যোতি ধীরগতিতে বাড়ির উঠোনে প্রবেশ করে। চারিদিকে চোখ ঘুরিয়ে দেখে বাড়িটা একটা ছাদ দেওয়া দালানঘর, ভিতরে কয়েকটা রুম আছে। জানানি জ্যোতির, তবে বেশ বড় সড়ই বাড়িটা। গেট দিয়ে ঢুকতে একটা ছোট ঘরও চোখে পড়ল। টিনের দোতলা ঘর, তবে বেশ পুরনো। ধারণা করলো ভিতরে হয়তো 2টা রুম। আশেপাশে চোখ বোলাতে বোলাতে সামনের দিকে এগুলো জ্যোতি। বাড়িটা অনেক জায়গা নিয়ে করা হয়েছে, চারপাশে অনেক গাছগাছালি আছে। ঝোঁকের বসে তো এসে পড়লো, এখন চিনতে আছে ঘরে ঢোকা নিয়ে। এমন সময় জ্যোতির পাশ দিয়ে একটা বাচ্চা যেতে দেখলো, হাতে বল, হয়তো খেলতে গিয়ে এসে পড়েছে, নিজে নিতে এসেছে। তাছাড়া জ্যোতির জানা মাত্রে এ বাড়িতে কোনো বাচ্চা নেই। জ্যোতি বাচ্চাটাকে কাছে ডাকে। বাচ্চাটা জ্যোতির ডাকে থেমে জ্যোতির দিকে তাকায়। কিছু বলবে খালা? ছেলেটার খালাটাকে জ্যোতি আহাম্মক হয়ে যায়। তারপর বলে, আমি তোর কোন জন্মের খালা রে? আমার বয়স জানিস কত? না, জানি না, দেখলে বলতে পারতাম ধারণা করে, কিন্তু আপনি তো মুখ ডেকে রেখেছেন, তাই বয়স বোঝা যায় না। দেখতে কেমন খালা খালা লাগছে। ছেলেটাকে কয়েকটা কথা শোনাতে গিয়েও চুপ হয়ে যায় জ্যোতি। এখন ঝামেলা করে লাভ নেই, যে জন্য ডেকেছে সে কাজটা আগে সেরে নেওয়া যাক। এবারের বড় ছেলে আছে না, ওই যে বিদেশ থেকে যে 2-3 দিন আগে আসলো, ওনাকে একটু ডেকে দে। ইরহান ভাইয়ের কথা বলতেছেন? জ্যোতি মাথা নাড়িয়ে সম্মতি জানায়। উনি তো পুকুর পাড়ে বসে আছেন, ওই যে দেখা যাচ্ছে, বলে ছেলেটা হাত দিয়ে পুকুর পাড় দেখিয়ে দিল। জ্যোতি পুকুর পাড়ে এগিয়ে যেতে থাকে। ইরহানের পিঠটা দেখা যাচ্ছে, মনে হচ্ছে গভীর ভাবনায় মগ্ন সে। জ্যোতি কাছাকাছি গিয়ে পেছন থেকে ইরহানকে ডেকে ওঠে, ও বোকা পুরুষ। ইরহানের ভাবনার মাঝে হঠাৎ করে কারো কণ্ঠস্বর শুনে কিছুটা হকচকায়। তারপর পেছন ঘুরে তাকায়। একটা বোরকা পরা মেয়ে দাঁড়িয়ে আছে, চোখগুলো ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। ইরহান চেনার চেষ্টা করে। তারপর মাথায় আসে বোকা পুরুষ নামে একজনই তাকে ডাকে, সেটা হলো তার বউ জ্যোতি। ইরহান জানে না কেন তার বউ তাকে বোকা পুরুষ বলে ডাকে, তবে মেয়েটার মুখে এই নামটা শুনতেও ভালো লাগে তার। ইরহানের আর বুঝতে বাকি নেই এটা জ্যোতি। গলার স্বর শুনে চিনতে পারেনি, কারণ ফোনের সাথে বাস্তবের গলার স্বর খুব একটা মিল পাওয়া যায় না। জ্যোতি? জ্যোতি মুখের মুখোশটা খুলে ধপ করে ইরহানের পাশে গিয়ে বসে পড়ে।
তারপর ইরহানের দিকে তাকে ইরহানকে দেখতে থাকে। ইরহান এতটা স্বাস্থ্যবানও না, আবার এতটা চিকনও না, একদম ঠিকঠাক বসা অবস্থাতে বুঝতে পারলো লম্বাও বেশ আছে। শ্যামবর্ণের পুরুষটির মুখে খোঁচা খোঁচা দাড়ি, কী যে ভালো লাগছে। হুট করে ইরহানের কথায় জ্যোতির হুঁশ আসে। তুমি এখন এখানে? দুপুরে না কথা হলো? জানালেন না কেন আসবে? একাই এসেছো? আমার না গিয়ে আনার কথা? উফ, চুপ করেন তো বোকা পুরুষ, এত প্রশ্ন একসাথে কেউ করে? আর বিয়ে বসেছে কি বাপের বাড়িতে ভাত খেতে? বাপের বাড়ির ভাত আর ভালো লাগছিল না, তাই জামাইয়ের বাড়ি নিজে নিজে চলে এসেছি। আপনার অপেক্ষায় থাকলে এই জন্মে আর সংসার করা হতো না। কিন্তু কোনো কিন্তু নয়, পুরোটা রাস্তায় হেঁটে এসেছি, হাত পা ব্যথা হয়ে গেছে। পরে না হয় সব বলবো, আগে ঘরে নিয়ে চলুন। ইরহান জ্যোতির মুখের দিকে ভালো করে তাকায়। এই প্রথম সামনাসামনি দেখা, শুধু একটা ছবি ছিল জ্যোতির। প্রথম প্রথম ফোনে কথা বলতে কত জড়তা কাজ করতো জ্যোতির মাঝে, ধীরে ধীরে জড়তা কাটিয়েছে। অথচ এখন এমনভাবে কথা বলছে যেন সামনাসামনি কতবার দেখা হয়েছে। এই বোকা পুরুষ, সারা জীবন আমাকে দেখার সুযোগ পাবেন, এখন চলুন। ইরহান আর কথা বাড়ায় না, সত্যি মেয়েটার মুখে ক্লান্তির ছাপ। পরে না হয় সব জেনে নেবে। তারপর জ্যোতিকে নিয়ে বসার ঘরে ঢুকেই সেখানে তাসলিমা বানু আর দুই পুত্রবধূ টিভিতে সিরিয়াল দেখছে। হঠাৎ করে জ্যোতিকে দেখে সকলে ভূত দেখার মতো চমকে যায়। জ্যোতি মুখে হাসি ফুটিয়ে তাসলিমা বানুর সামনে গিয়ে দাঁড়ায়, তারপর হাত দিয়ে সালাম করে বলে, আসসালামু আলাইকুম নকল শাশুড়ি আম্মা। কথাটা বলে জ্যোতির মুখে যতটা হাসি আছে তার চেয়ে কয়েকগুণ বেশি ত বসার ঘরে উপস্থিত থাকা সকলের মুখে। তাসলিমা বানু ব্রু কোঁচকে ফেলে তারপর গলায় বলে উঠে, নকল শাশুড়ি আম্মা মানে? জ্যোতি তার ছোট দুই জায়ের দিকে তাকালো, দুইজনই কেমন দৃষ্টিতে যেন তাকিয়ে আছে জ্যোতির দিকে। চোখের ভাষা দেখেই বোঝা যাচ্ছে তারা জ্যোতিকে একদম পছন্দ করছে না। তাতে জ্যোতির কি? জ্যোতি আবার শাশুড়ির দিকে তাকিয়ে বলে, আপনি তো আসল না, ডুপ্লিকেট হিসাবে আমার শ্বশুর আব্বা নিয়ে এসেছে, তাই নকল বলছি। কিছু মনে করবেন না কেমন? আমার খুব ভালো লেগেছে, আমি এটা বলেই ডাকবো। কত মাথা খাটিয়ে তারপর এই নামটা দিয়েছি জানেন? আমি ভালোবেসেই এই নামে ডাকবো। আপনি কিছু মনে করবেন না। মনে মনে বলল, তুই মনে করলেও আমার কি? ইমনের বউ লিমা বলে উঠেছি, কি নাম এগুলো? কিরে ইরহান, তোর বউকে যে নিয়ে আসবি আমাদের বললি না তো? বাহ, মাকে ছাড়াই দেখি এখন সব সিদ্ধান্ত নিতে পারিস। ওকে যে আনতে যাবি একবার বলেও গেলি না। আমি মানা করতাম নাকি আনতে? ইরহান মায়ের মুখের দিকে তাকায়, কি সুন্দর অভিনয় করে। ইরহান ও না জানার ভান করে থাকবে, দেখবে কত নিচে নামতে পারে এরা। মা আসলে, থাক আর কিছু বলতে হবে না। তোরা সবাই এখন বড় হয়ে গেছিস। মাকে আর কি প্রয়োজন? ভালো করেছিস। আরে কল আম্মা, আপনার বড় ছেলের তো কোনো দোষ নেই। উনি জানতেন না আমি যে আসব। আপনাদের মতো এখনই জানলেন। আসলে শ্বশুর বাড়ির ভাত খাই না বলে পেট ভরছিল না। আপনারা তো আমাদের গরিব ঘরে যাবেন ও না আনার জন্য। আর আপনার ছেলের আশায় বসে থাকলে আমার সংসার করাই হতো না, তাই নিজে নিজে চলে আসছি। জ্যোতির কথা শুনে তার দুই যা মুখ বাঁকিয়ে বলে, কেমন বে, মেয়ে মানুষ নিজের শ্বশুর বাড়িতে নিজেই এসে পড়েছে, তাও আবার প্রথমবার। আর আমাদের সময় কত বরযাত্রী গিয়েছিল জানো? সেসব কথা না হয় বাদই দিলাম, তোমার দিকে একবার ভালো করে তাকাওছি, ইয়াক কি নোংরা। লিমার কথা শুনে জ্যোতি নিজের দিকে তাকায়, হেঁটে আসার দরুন পায়ে ময়লা লেগে আছে। তাছাড়া কালো বোরখায় একটু বেশিই বোঝা যায় ময়লা। তো কি হয়েছে, একটু মাটি লেগেছে, ঝাড়া দিলেই চলে যাবে। কি নোংরা তুমি মেয়ে। আম্মা আর কাউকে পেলেন না বাড়ির বউ করার জন্য? শেষমেশ কিনা এই খেয়ে মার্কা মেয়েকে বাড়িতে আনতে হলো। আমি খেয়ে তো ভালো, তো সেই খেয়ে এই ফসল উৎপাদন হলেই মুখে খাবার জোটে, ভুলে যাইও না গো তোমরা। আর আমার শরীরে মাটি দেখে ছি ছি করছো? তোমরা কি মরবে না? তোমরা মরলে কি তোমাদের সিমেন্ট দিয়ে মাটি দিবে? বলো বলো। ইমন আর ঈশানের বউ আর কিছু বলতে নিবে তার আগেই তাসলিমা বানু তাদের থামিয়ে দেয়। কি শুরু করেছো তোমরা? চুপ থাকো। ইরহান, তোর বউকে তুই নিয়ে যা। আপনারে তো আমার চুমু খেতে মন চাচ্ছে নকল শাশুড়ি আম্মা। আমি যে ক্লান্ত ঠিক বুঝেছেন। ইরহান এত সময় এদের কাণ্ড দেখে গেছে শুধু। তার ভাইয়ের বউরা কি রকম নাচছি চোছে তার বউকে দেখে। ওদের কথার বিরুদ্ধে কিছু বলতে নিবে তার আগে জ্যোতি নিজেই তাদের কথার উত্তর দিতে দেখে ইরহান আর কিছু বলেনি। ইরহান বুঝে গেছে বউ তার ঠোঁট কাটা স্বভাবের, কাউকে যে ছেড়ে কথা বলবে না। চলো জ্যোতি হাত মুখ ধুয়ে নিবে। জ্যোতি ইরহানের কথায় মাথা নাড়িয়ে সম্মতি জানায়। তারপর ইরহানকে অনুসরণ করে তার পিছনে পিছনে যেতে থাকে। যেতে যেতে একবার ঘাড় ঘুরিয়ে তার যাদের দিকে তাকায়। মুখ ভেঙচি কেটে মনে মনে বলে উঠে, ঢঙ্গিদের ঢং দেখলে বাঁচি না। উদ্ধৃতি চিহ্ন। ইরহান জ্যোতিকে নিয়ে চলে গেলে ইমন আর ঈশানের বউ শাশুড়ি মায়ের উপর পোক্ত হয়ে উঠে, আমরা তো কিছু বলতে পারি না আম্মা আপনাকে। জোরে কথাই বলতে পারি না আপনার সাথে। আর এই দুই পয়সার
কি, ননি কিরকম ঠাং কথা বলে গেল? আপনি তো একটা টু শব্দও মুখ থেকে বের করলেন না আম্মা। আমরা এমন করলে তো আমাদের 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলতেন, সাথে বাপ মাকে ডেকে আনতেন। আর এখন আপনাকে নকল শাশুড়ি আম্মা বলে গেল, গায়ে লাগলো না? আমাদেরও কতগুলো কথা শুনিয়ে গেল। তাছলিমা বানু তার 2 ছেলের বউদের কথা শুনে গর্জে উঠে, চুপ করো তোমরা। আমি কি করব না করব তা কি তোমরা বলে দিবে? বানটা একটু বেশি চলছে না তোমাদের? ভুলে যেও না কার সাথে কথা বলছো। আমার সাথে কথা বলার সময় মেপে মেপে কথা বলবে। উপরে উঠলে কি করে নিচে নামাতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। চুপচাপ নিজের কাজে যাও। 2 জন শাশুড়ির কথায় ভিতরে ভিতরে ফুঁসছে। তবুও মুখ দিয়ে কিছু বলল না। চলে যেতে নিলে শাশুড়ির কথা শুনে আবার একটু থামে। জুথিকে নিয়ে কেউ কোনো মজা করবে না বা অপমান করবে না। যাও এবার নিজেদের কাজে। আমি কি করব সেটা আমি ভালো করেই জানি। আমার চুলগুলো বাতাসে পাকেনি। ইমন ও ঈশানের বউ চলে গেলে তাছলিমা বানু মনে মনে বলে, ওই গা ই আমু খো মেয়েটাই আমার তু রু পে রতা স। তোমাদের মাথায় এসব ঢুকবে না বড় লোকেরা, লের ঘরের লালিরা। এই মেয়েকে শুধু শুধু ইরহানের জীবনে জোড়ায়নি। এই তাছলিমা বানু কোনো কাঁচা কাজ করে না। নিজের স্বার্থের জন্য এই মেয়েকেও সহ্য করে নিতে জানি বলে মনে মনে হাসে তাছলিমা বানু। ইরহানের রুমে এসে বোরখা খুলে বাথরুমে ঢুকে হাত পা ধুয়ে চোখে মুখে পানি দিয়ে আসে জুথি। বাড়িটা বেশ রাজকীয় ভাবেই করেছে। গ্রামাঞ্চলের জন্য এই বাড়িটাই অনেক ব্যাপার সেপার। আশেপাশের 2-3 গ্রামে হাতে গোনা 2-1টা বাড়ি মনে হয় এমন আছে। ইরহানদের বাড়িটা আবার শহর থেকে কিছুটা কাছেই। প্রতি রুমে রুমে বাথরুম করেছে। জুথি কলপার খুঁজলে ইরহান বাথরুম দেখিয়ে দেয়। বাথরুম থেকে বের হয়ে উড়োনা দিয়ে মুখ মুছতে মুছতে বের হয়ে আসে জুথি। তাকিয়ে দেখে ইরহান খাটের এক কোণে মাথা নিচে দিয়ে বসে আছে। বোকা পুরুষ, আপনি আমার বোকা পুরুষ তো? নাকি এয়ারপোর্ট থেকে বদল করে দিয়েছে? মানে, আমার বোকা পুরুষ তো এরকম গোমরা মুখে থাকে না। সে সব সময় হাসি খুশি থাকতে পছন্দ করে। আর আপনি কিভাবে আছেন, মুখটাকে কেমন করে রেখেছেন? তোমার এইখানে আসা একদম উচিত হয়নি জুথি। জুথি হাত পা তুলে খাটের উপর উঠে বসে। কেন আমাকে ওই বাড়িতে রেখে এইখানে আরেকটা বিয়ে করে বউ নিয়ে থাকতেন নাকি? ইরহান জুথির দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি হাসে, যার নিজে নিজে চলার বা এক বউয়ের দায়িত্ব নেওয়ার সামর্থ্য নাই তার আবার দ্বিতীয় বিয়ে। জুথি ইরহানের মনের অবস্থাটা খুব ভালো করে জানে। তাও মজা করে তাকে একটু মন ভালো করতে চেয়েছিল। বুঝে গেছে ইরহানকে এখন যাই বলুক মন ভালো হবে না। তাই চুপচাপ ইরহানের মুখের দিকে তাকিয়ে রয়। তার বোকা পুরুষটাকে দেখে আর মনে মনে কিছু ভাবে। গ্রামের দিকে সাধারণত রাত 8টা বেজে যাওয়া মানেই অনেক রাত। সকলে এই সময় খেয়ে দিয়ে ঘুমের প্রস্তুতি নেয়। জুথি রুমে যে সেই ঢুকেছে আর রুমের বাইরে বের হয়নি। ইরহান অবশ্য ওই সময়ই বেরিয়ে গেছে আর ফিরে আসেনি। এখন রুমের বাইরে গিয়ে দেখে সকলেই খাওয়ার রুমে খেতে বসছে। জুথিরও প্রচুর খিদে পেয়েছে। কিন্তু ইরহানকে রেখে একা খেতেও পারছে না। তাই চুপচাপ বসার ঘরে বসে দেখতে পায় ইরহান বাড়িতে ঢুকছে। জুথি উঠে দাঁড়ায় ইরহানকে বলে হাত মুখ ধুয়ে আসতে খেতে বসবে। ইরহান মাথা নাড়িয়ে সম্মতি জানায়। কিছু সময় পর আসলে 2 জনই একসাথে খেতে বসে। অন্যরাও মাত্রই খাবার নিয়েছে খাওয়ার জন্য। ইমন আর ঈশান তাদের বউদের নিয়ে এক পাশে বসেছে। ইরহান জুথিকে নিয়ে আরেক পাশে। তাছলিমা বানু সাধারণত ছেলেদের সাথে খায় না। সবার খাওয়া শেষ হলে তারপর উনি খেতে বসেন। এটা সবসময়ই করেন তিনি। অন্য 2 ছেলের প্লেটে 2টা মাছের মাথা ও প্লেট ভর্তি করে মুরগির মাংস দিয়েছে একসাথে। বউদেরও দিয়েছে। জুথি শুধু এদের খাবার খাওয়া দেখছে, সের মতো খাচ্ছে সবগুলো মিলে। সবাইকে সব মাছ মাংস প্লেট ভরে দিয়ে জুথি ও ইরহানের কাছে বাটি নিয়ে আসে তাছলিমা বানু। ইরহানের প্লেটের এক পাশে মাছের একটা লেজ ও মাংসের 2 টুকরো দেয়। জুথির প্লেটে মাছের ঝোল আর এক টুকরো মুরগির মাংস আর একটা আলু দিয়ে বলে, আর নাই এটুকু দিয়েই খেয়ে নেও। বলে চলে যায়। ইরহান তার ভাই আর ভাইয়ের বউদের প্লেটের দিকে তাকায়। তারপর নিজের আর জুথির প্লেটের দিকে। মুরগির মাংস রান্না করা পাতিলের দিকেও চোখ যায় ইরহানের। পাতিলে রাখা মাংস আরও 3 জন খেতে পারবে। তাছলিমা বানু ভালো করে জানে বেশি কাটার জন্য ইরহান লেজকি মাছের পেটের অংশ ছাড়া খেতে পারে না। তাও এটা উনি ইরহানকে দিলেন। তাছলিমা বানুর কাণ্ডে তেলে বেগুনে জ্বলে উঠে জুথি। মুখ খুলে কিছু বলতে নিবে ইরহান বুঝতে পেরে হাত ধরে আটকে দেয়। মাথা নাড়িয়ে না করে কিছু বলার জন্য। ইরহান তার প্লেটের মাংস জুথির প্লেটে তুলে দেয়। তারপর বলে, তুমি খাও জুথি, আমার একদম খিদে নেই। বলেই ইরহান উঠে চলে যায়। ইরহানের চলে যাওয়া দেখে কেউ কিছু বলল না, এরা তো খেতে ব্যস্ত। অথচ সবকিছু ইরহানের টাকায় আনা। ইমন, ঈশান কোনো কাজই করে না। জুথি ইরহানের যাওয়ার দিকে তাকিয়ে রয়। লোকটার নাকি খিদে নেই, সারাদিন যে ভালো করে কিছু খায়নি তা তো আর জুথির জানতে বাকি নেই। কিছু মানুষের জীবন যায় অন্যের জন্য করতে করতেই ইরহান ও তাদের মধ্যে একজন।
জুথি ইরহানের যাওয়ার দিকে তাকিয়ে দেখে মেজাজ তার প্রচুর খারাপ। ভিতরে দুই রকম অনুভূতি হচ্ছে। একে তো ইরহানের উপর প্রচণ্ড হচ্ছে লোকটা এদেরকে কিছুই বলল না। এমন মানুষ আছে দুনিয়ায়, নিজের রোজগারের টাকা দিয়ে যেই সংসার চলে সেই সংসারে তার খাওয়া জোটে পাতিলের ঝোল। লোকটা এত বোকা কেন? নিজে বলেছে না কিছু ঠিক আছে। জুথি বলতো, তাকে কেন কিছু বলতে দিল না? ইরহান খাওয়ার প্লেটের দিকে তাকিয়েছিল যখন তখন তার মুখটা দেখে জুথিরই কান্না পেয়ে গেছে। আবার দেখো দা পেটে নিয়ে কি সুন্দর বলল খিদে নেই। আবার নিজের প্লেটের মাংস ওর প্লেটে তুলে দিয়ে গেছে খাওয়ার জন্য। লোকটা কি বুঝতে পারল না যেই খাবার তার মুখে ঢুকলো না সেই খাবার জুথির মুখেও জুটবে না? ইমন ঈশান আর তার বউদের দিকে তাকালো, জুথি কি সুন্দর একমনে খেয়ে যাচ্ছে। মনে হচ্ছে ওদের একমাত্র কাজই হচ্ছে খাওয়া। দুনিয়ার অন্য কিছুতে ওদের মন নেই। তাছলিমা বানু আবার দুই ছেলেকে জিজ্ঞেস করছে কিছু লাগবে কিনা। লাগলে যেন বলে। বাহ, মানুষ কত অদ্ভুত। আজ ইরহান নিজের ছেলে না বলে সে যে খাবার রেখে চলে গেছে একটাবার বলল না খেয়ে যেতে। অথচ মায়েরা নাকি তাদের পেটের সন্তান না হলেও মুখ দেখে কিছুটা হলেও আন্দাজ করতে পারে সত্যি নাকি মিথ্যা বলছে। অথচ এই মহিলা ইরহান যে সারাদিন ও ভালো করে খায় নাই সেটা জেনেও চুপ রইল। জুথিরা গে দাঁত কিরমির করতে করতে সকলের দিকে তাকায়। এই খোসগুলোর এখনো অর্ধেক খাওয়াও হয়নি। মনে হচ্ছে পুরো পৃথিবী এরা খেয়ে ফেলতে পারবে। তাছলিমা বানুও ততক্ষণে নিজের জন্য খাবার নিয়ে বসেছে। পাতিলের সবগুলো মুরগির মাংস নিজের প্লেটে ঢেলে নিয়ে বসেছে। কোন লেভেলের খাদক হলে এত পরিমাণ খাবার একা নিয়েই বসে খেতে? একটার থেকে একটা কম যায় না। জুথির এদের খাওয়া দেখে সহ্য হলো না। এমনিতেই তার শরীর জ্বলতে আছে, কিছু বলতে পারল না এদের। তার উপর এদের খাওয়া। নিজেদের জন্য সব রেখে তার আর তার স্বামীর ভাগ্যে কিনা জুটল আলু, ঝুল আর 2 টুকরো মাংস। ওরা দুইজন যখন না খেয়ে থাকবে ওরা কেন পেট পুড়ে খাবে? এটা তো জুথি হতে দিবে না, কখনো হতে দিবে না। তার স্বামী মহান হতে পারে, সে একদম না। এত আর কষ্টের মাঝে জুথির মাথা কাজ করে না। এখন যেমন ভেবেও পাচ্ছে না কি করে ওদের খাওয়া এন্ড করবে। মাথা ঠান্ডা করে ভাবতে লাগলো জুথি। আশেপাশে তাকিয়ে ভাবনার মাঝেই কিছু একটা দেখে মাথায় বুদ্ধি এসে গেছে কি করবে। মুখে হাসি ফোটে উঠে, পেয়ে গেছে এদের খাওয়া বন্ধ করার উপায়। তোদের জন্মের মতো খাওয়া স্বাদ মিটাচ্ছি আমি দাঁড়া বলেই আগে ইরহানের প্লেট থেকে মাছের লেজটাও নিজের প্লেটে তুলে নেয়। তারপর কাঙ্ক্ষিত বস্তুটা পাটির কিনারা থেকে বাম হাত দিয়ে ধরে নেয়। তারপর কৌশলে নিজের খাওয়ার প্লেটটা পাশে রাখা একটা মোড়ার উপর রাখে। নিজের সামনে ইরহানের প্লেটটা রাখে, তারপর ভাত মেখে এমন ভাব করছে সে যেন খাচ্ছে। ওদের জুথির দিকে মনোযোগ ও নেই, ওরা তো খাওয়া নিয়ে ব্যস্ত। জুথি বাম হাতে রাখা কাঙ্ক্ষিত জিনিসটা এবার নিজের প্লেটে রাখে, তারপর আবার ভাত নাড়াচাড়া করতে থাকে যেন মনে হয় এটা তরকারিতে ছিল, প্লেটে ঝুল থাকায় জুথির আরও সুবিধা হয়েছে। সবার মুখের দিকে তাকিয়ে একটা চিৎকার করে বলে, ও ও ও নকল শাশুড়ি আম্মা গো, এইটা আমি কি দেখলাম গো। হায় হায়, এইটা কি, আমার তো কেমন যেন লাগতাছে। সকলে জুথির চিৎকার শুনে নিজেদের খাওয়া রেখে জুথির দিকে তাকায়। তাছলিমা বানু বলে উঠে, কি হয়েছে, এমন চেঁচাচ্ছ কেন মেয়ে? আজকের খাবার কে রান্না করছে, নকল শাশুড়ি আম্মা? ইমন আর ঈশানের বউ দুইজন একটু ভাব নিয়ে বলে, আমরা রান্না করেছি। খুব ভালো হয়েছে রান্না, তাই না? দেখতে হবে না কে রান্না করেছে। এরকম রান্না জীবনে খেয়েছো কখনো? না, আর জীবনে খেতেও চাই না। চাইবা কিভাবে? রের পেটে ঘি হজম হয় নাকি? সারা জীবন যার শাক পাতা খেয়ে অভ্যাস সে কি বুঝবে মাংসের স্বাদ? তাছলিমা বানু কটমট করে তার বৌমাদের দিকে তাকায়। তাছলিমা বানুর তাকানো দেখে দুইজনই চুপ হয়ে যায়। এবার তাছলিমা বানু জুথিকে উদ্দেশ্য করে বলে, কি হয়েছে বলো তো? খাওয়ার টাইমে কেউ এমন চিৎকার চেঁচামেচি করে? শান্তিতে খেতে বসেছিলাম তো নাকি? আর শান্তি নকল শাশুড়ি আম্মা। এখন আপনারে একটা গুপ্তধন বের করে দেখাবো। গুপ্তধন মানে? জুথি প্রশ্নের উত্তর না দিয়ে তার প্লেট থেকে একটা তেলাপোকা বের করে নিয়ে আসে। তারপর সেটা সকলের সামনে ধরে ঘুরাতে ঘুরাতে বলে, দেখেন এইটা কি? মুরগির মাংসের ঝোল থেকে পেয়েছি। এইটা কি আপনারা মাংসের স্বাদ বাড়ানোর জন্য দিয়েছেন নাকি গো? ছি ছি, এর থেকে তো আমাদের ছোটলোকদের ঘাস পাতা অনেক ভালো। দাঁত চিবিয়ে চিবিয়ে কথাটা ইমন ও ঈশানের বউয়ের দিকে তাকিয়ে বলে। ইমন আর ঈশানের বউ তেলাপোকা দেখেই ভয়ে চিৎকার করে ওঠে। কিন্তু জুথি কোনো না পেয়ে কি সুন্দর তাদের সামনে ঘোরাচেছ। তাদের পেতে দেখে জুথি ইচ্ছে করে আরো এগিয়ে নিয়ে যায় তাদের সামনে তেলাপোকাটা। তারা আরো চিৎকার করে। জুথি আর না ঘেটে ফেলে দেয় তেলাপোকা। আমার না কেমন মি পাচ্ছে বলেই ওয়াক ওয়াক করে মির ভান করে জুথি। বসা থেকে উঠে গিয়ে সকলের প্লেটের সামনে গিয়ে প্লেটের দিকে তাকিয়ে ওয়াক ওয়াক করে বলে, আল্লাহ, আপনারা এগুলো কি করে খেলেন? একেই তো মুরগির মাংসে তেলাপোকা পেয়েছে, এটা শুনেই সকলের গা গোলাচ্ছে, তার উপর জুথি আবার তাদের সামনে গিয়ে ওয়াক ওয়াক করায় তাদেরও গা গুলিয়ে মি এসে পড়বে এমন অবস্থা। ইমনের বউ লিমা তো সত্যি মি করে দিবে।
তাই দৌড়ে তাড়াতাড়ি বসার ঘরের ওয়াশরুমের ভিতরে ঢুকে পড়ে লিমা। ইমন আর ঈশান হাত ধুয়ে উঠে যায়। ঠিকঠাক ভাবে খেতে পারল না। তাছলিমা বানুর তো একেবারেই খাওয়া হলো না। প্লেটে হাত দিতে নিয়েছিল মাত্র খাওয়ার জন্য। ভাগ্যিস খায়নি ভেবেই হাফ ছাড়ে তাছলিমা বানু। তারপর দুইজনকে এগুলো পরিষ্কার করার জন্য বলে ইচ্ছে মতো বকতে থাকে। দুই বউকে রান্নার সময় মন কই থাকে। দেখে শুনে রান্না করতে পারে না। বউদের এমন কাণ্ড জ্ঞানহীন হলে চলে না। নানান ধরনের কথা শোনাতে থাকেন। লিমা ওয়াশরুম থেকে বেরিয়ে এসে শোনে তার শাশুড়ি তাদের বকে উদ্ধার করছে। জুথির দিকে চোখ যায়। জুথি মিটমিট করে হাসছে। গ হলেও চুপ থাকে। তারপর বলে কিছু সময় পর এসে সব করবে, এখন এগুলো পরিষ্কার করতে গেলে দেখে আরো মি পাবে। তারপর একে একে সবাই খাওয়ার জায়গা থেকে চলে যায়। জুথি ভিতরে ভিতরে হেসে গড়াগড়ি খাচ্ছে। সবাই চলে যাওয়ার পর জুথি ওয়াশরুমে গিয়ে ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে আসে। তারপর ওই সময়ের মোড়ার উপর রেখে দেওয়া প্লেটটা হাতে নিয়ে ইরহানের রুমের দিকে যেতে থাকে। তখন জুথি তেলাপোকাটা পেয়েছিল পাটির পাশ থেকে। মনে হয় কারো পাড়া লেগে মরে গেছে। কেউ দেখেও নি। তেলাপোকাটা দেখেই জুথির মাথায় বুদ্ধি আসে এদের খাওয়া নষ্ট করার। জুথি আবার অন্যান্য মেয়েদের মতো এসব তেলাপোকা টিকটিকিতে পায় না। তার সাহস বরাবরই একটু বেশি। খাবার নিয়ে ইরহানের রুমে এসে দেখে ইরহান বিছানায় আধশোয়া হয়ে চোখের উপর হাত দিয়ে শুয়ে আছে। জুথি রুমের দরজাটা লাগিয়ে ইরহানের পাশে প্লেটটা নিয়ে এসে বসে। খাটের পাশের টেবিলটাতে আগে থেকেই পানি রাখা আছে। জুথি ভাত মাখাতে মাখাতে বলে, এই বোকা পুরুষ উঠে বসে হা করুন তো। ইরহান চোখ থেকে হাত সরিয়ে জুথির দিকে তাকায়, তারপর বলে, আমি খাবো না। জুথি, তুমি আবার এগুলো নিয়ে এসেছো কেন? তুমি গিয়ে খেয়ে নেও। আমার একদম খিদে নেই। আপনি না খেলে আমিও একদম খাবো না। আমার কিন্তু প্রচুর খিদে পেয়েছে। এখন আপনি যদি চান আমি না খাই তাহলে আপনিও খেন না। ইরহান জুথির দিকে তাকিয়ে হা করে। জুথি হাসি মুখে ইরহানের মুখে খাবার তুলে দেয়। কিসের চিৎকার শুনেছিলাম জুথি তখন? আমার দাদি একটা প্রবাদ বলতো জানেন, রার সাথে রা মিলে বেগুনের সাথে শুটকি মিলে। আপনার মা যেমন তার বৌমা হিসেবে আমিও ঠিক তেমন। দুইজনই নিজের স্বার্থটা বুঝে, বুঝলেন? তা নের সাথে তানি না করলে হয় না। যারা ভালোবাসার মর্ম বুঝে না তার প্রতি কিসের ভালোবাসা? আপনি বাঁচলে বাপের নাম। আপনার এই ভালো মানুষের না কোনো দাম নেই। আপনার ভালোবাসার সুযোগ নিবে, ভালোবাসা ফিরতি দিবে না। আজকাল নিজের বাপ মাই আপন না। এরা তো আপনার পর। কথায় আছে নিজ দিক দিয়েই সব সময় পানি যায়। আপনি ওদের যত মাথায় তুলবেন ওরা তত আপনার মাথায় চড়ে বসবে। দুনিয়ায় ভালো মানুষরা ভালো থাকে না, খারাপরাই ভালো থাকে। পুরুষ মানুষকে এমন মানায় না। আপনি কেন ওদের জন্য নিজের ছাড়বেন? এই যে না খেয়ে এসে পড়লেন, আপনার কথা কি ভেবেছে? একবার মুখের কথাটা বলেছে? আপনি পারতেন এমন করতে ওদের মধ্যে থেকে কেউ না খেলে? নিজের মধ্যে রাগ আনুন, প্রতিবাদ করতে শিখুন। যে যেটার যোগ্য না তাকে সেটা দিবেন না। কিছু মানুষের স্বভাব খুবই খারাপ, এদের বসতে দিলে খেতে চায়। আপনি যত দিবেন আরো চাইবে। আপনার কথা আর ভাববে না। আরে বোকা পুরুষ, আপনি কার থেকে কি আশা করেন? যেখানে নিজের আপন এই দুনিয়ায় আপন না, আর এরা তো সতী। আপনি এদের লিজা কেটে ভুনা করে দিলেও বলবে লবণে কম পড়েছে। জুথি ইরহানকে কথাগুলো বলতে বলতে প্লেটের প্রায় অর্ধেকের বেশি খাবার খাইয়ে ফেলেছে। ইরহান জুথির বলা সবগুলো কথা মনোযোগ সহকারে শুনেছে। পাল্টা কিছু বলেনি। জুথির কথাগুলো চিরন্তন সত্যি ইরহানও মানে। কিন্তু এতদিন যে সে এদের আসল রূপটা দেখতে পায়নি। এদের জন্য এত কিছু করে গেল আর এরা এতদিন মুখোশ পড়েছিল। এই এদের আসল মুখোশ ধীরে ধীরে সামনে আসছে। ইরহান চেয়েও কিছু বলতে পারছে না। ইরহান বরাবরই শান্তিপ্রিয় লোক। ঝামেলা থেকে দূরে থাকার চেষ্টা করে। ইরহানের বাবা মারা যাওয়ার আগে বলেছিল ইরহান যেন ওদের খেয়াল রাখে। ইরহান ভেবে পায় না এতদিন কিছু না করে এখন কেন তারা এমন করছে। তাকেই বের করতে হবে এর আসল কারণ। এতদিন ইরহানের সাথে এরা এমন ব্যবহার করেনি। ওদের সাথে সম্পর্কটা এতটা কাছের না হলেও এমন আচরণ করেনি কেউ। ইরহানের মাথায় আসছে না এদের এমন আচরণে কারণ। ইরহান ওই সময় ওদের কথাগুলো শুনে চাইলেই প্রতিবাদ করতে পারত, কেন জানি মন সায় দেয়নি। ইরহানের ভাবনার মাঝেই জুথি ইরহানের মুখের কাছে আবার খাবারের লোকমা তুলে ধরে। ইরহানের ভাঙে। এই দেখো জুথি, তোমার কথার তালে পড়ে সব আমি একাই খেয়ে ফেলতেছি। তুমি তো এখনো এক লোকমা ও মুখে নাওনি। আমি আর খাবো না, বাকিটুকু তুমি খাও। পেট ভরে গেছে আমার। জানা আছে এই অল্প কয়টা খেয়ে কি পেট ভরেছে আপনার? চুপচাপ খেতে থাকেন। তোমার না প্রচুর খিদে পেয়েছে? আমি আর খাবো না, এবার তুমি খাও। না আপনি আরেকটু খান। এখানে অল্প খাবার আছে জুথি, এটুকুতে তোমার পেট ভরবে না। তুমি খাও। আচ্ছা ঠিক আছে, দুইজন একসাথে খাবারটুকু শেষ করি। আপনি একবার আমি একবার। একদম না, এইটুকু খাবারে বাচ্চাদেরই পেট ভরবে না।
আবার আমাকে কেন জোর করছো? আমি তো খেয়েছি, তুমি একটুও খাওনি। আপনি আমার কথা শুনবেন না? না, দুইজন এক প্লেট থেকে একসাথে খেলে এইটুকুতেই পেট ভরবে। আমার কথা বিশ্বাস না হলে খেয়ে দেখেন। ইরহানকে জুথির সাথে অগত্যা খেতেই হলো। কি সুন্দর করে জুথি নিজের মুখে একবার খাবার দিচ্ছে, আবার ইরহানের মুখে একবার পরম যত্নে তুলে দিচ্ছে। ইরহানের জানা নেই কবে কেউ এত যত্ন সহকারে তাকে খাইয়ে দিয়েছে। মা মারা গেছে সেই ছোট্টবেলা, ওই সময়ের তেমন কিছুই মনে নেই। শুধু মাঝে মাঝে অনেক চেষ্টা করলে ঝাপসা স্মৃতি ভেসে ওঠে চোখে। জুথির এত যত্ন সহকারে খাওয়ানো দেখে কেন জানি ইরহানের চোখ দুটি ছলছল করে ওঠে। ইরহান খুব ভালোবাসার কাঙাল, নিজের মাকে ছোটবেলা হারিয়েছে। বাবা কাজের জন্য বাইরে থাকতো, বেশি সময় দিতে পারত না। তাছলিমা বানু ইরহানের ব্যাপারে সব সময় উদাসীন থাকত। তাও ইরহান একটু ভালোবাসা পেতে কত কি করত। পিছন পিছন ঘুরত মা মা করে। এই যে নিজের সব শখ আহ্লাদ বাদ দিয়ে প্রবাস পাড়ি জমিয়েছিল, ভেবেছিল এবার মা কাছে টেনে নিবে, আঁচল তলে একটু ঠাঁই দিবে। প্রতিবার যখন মায়ের ফোন থেকে কল যেত বা ভাইদের ফোন থেকে কল যেত, ইরহান কি খুশি হতো। কিন্তু ওরা ওদের প্রয়োজনে কল দিত, ইরহানের খোঁজ খবর নেওয়ার জন্য না। তাছলিমা বানু যা বলতো ইরহান তাই করত। মনে মনে আশা ছিল একদিন না একদিন ঠিক একটু ভালোবাসা দিবে, কাছে টেনে নিবে। কিন্তু আজ সকালে নিজের কানে সব শোনার পর ইরহানের সব ধারণা ভুল হয়ে গেছে। ইরহান মুখে খাবার তুলতে তুলতে জুথির মুখের দিকে তাকায়। জুথি অতটা সুন্দরী না, সাধারণ একটা মুখ, অথচ ইরহানের কি যে ভালো লাগছে দেখতে। নিষ্পাপ মুখ, শ্রী। জুথির দিকে তাকিয়ে তাকিয়েই ইরহানের মনে হলো ও এই মেয়েটাকে ঠকিয়েছে। চরমভাবে ঠকিয়েছে। স্বামীর দায়িত্ব তো ইরহান পালন করতে পারেনি। প্রতিটা মেয়েরই স্বামী শ্বশুর বাড়ি নিয়ে হাজারো স্বপ্ন থাকে। জুথির ও নিশ্চয়ই আছে। খাবার আর গলা দিয়ে নামল না ইরহানের। জুথি খাবারের লোকমা মুখের সামনে নিলে না করে দেয়। জুথি আর জোর করেনি। নিজেও খাবার তাড়াতাড়ি শেষ করে হাত ধুয়ে প্লেটটা খাটের নিচে রেখে দেয়, কাল সকালে নিয়ে জায়গা মতো রাখবে। এখন ওই লোকগুলোর মুখোমুখি হওয়ার একটুও ইচ্ছে নেই। ইরহানের মুখে টা ধুয়ে দিয়ে নিজের ওড়না দিয়ে মুছে দেয়। জুথি, তোমার এখানে এইভাবে এসে পড়া একদম ঠিক হয়নি। হুট করে ইরহানের এমন কথায় জুথি কিছুটা চমকে ইরহানের দিকে তাকায়। মানে? আমি অন্য কিছু ভেবে রেখেছিলাম জুথি, তুমি এখন এখানে এসে একদম ঠিক করনি। তুমি পরিস্থিতিটা বুঝতে পারছো না। তোমাকে আমি বলতেও পারবো না। জুথি ইরহানের চোখে চোখ রেখে বলল, আপনি যে কোন পরিস্থিতিতে আছেন সেটা আমি খুব ভালো করেই জানি। আপনি না বললেও এই বাড়ির প্রতিটা লোক কেমন আমার জানা হয়ে গেছে। আর আপনার সাথে কি করেছে তাও। ইরহান কিছুটা অবাক হয় জুথির কথায়। তুমি জানো? না মানে কিভাবে? সকালে যে আপনি আমার সাথে কথা বলতে বলতে আপনার মায়ের রুমে যাচ্ছিলেন সেটা নিশ্চয়ই মনে আছে। আর ওদের কথা শুনে আপনি বলেই গিয়েছিলেন আমি অপর পাশে ছিলাম। কলটা কিন্তু না আপনি কেটেছিলেন না আমি। ওদের সব কথা শুনে তারপরই আমি কল কেটেছি। আমি জুথি যেখানে অন্যের উপর করা ন্যায় অত্যাচার সহ্য করতে পারি না একদম, সেখানে কি করে আমার নিজের মানুষটার উপর হওয়া অন্যায় মুখ বুজে মেনে নেব। ওই থোপর মানুষগুলো দিনের পর দিন একজন মানুষকে ঠকিয়ে যাচ্ছে। তার সুযোগ নিচ্ছে জেনেও আমি চুপ থাকব? আপনাকে আমার ভালো করেই চিনা হয়ে গেছে। আর আমি যে এভাবে আশা ছাড়া এই বাড়িতে সহজে পা রাখতে পারবো না সেটাও বোঝা হয়ে গিয়েছিল আমার। হ্যাঁ, আমি মানছি আমার এভাবে আসা উচিত হয়নি। কোনো মেয়েই হয়তো এমন করে তার শ্বশুর বাড়িতে পা রাখে না। আমি কি করতাম? ওদের কথাগুলো শুনে আমার মাথা ঠিক ছিল না। এখন আমি এমন ভাবে আসায় আপনার কি খুব অসুবিধা হচ্ছে? আপনি চাইলে আমায় শাস্তি দিতে পারেন। আমি ওদের অন্যায় একদম মেনে নিব না। আপনি মহান হতে পারেন, আমি না। এখন ওদের অন্যায়ের প্রতিবাদ করার জন্য আপনি কি আমায় তাড়িয়ে দিবেন? এসব কি বলছো জুথি? আমি এসব ভেবে বলিনি। তোমার তো কত স্বপ্ন ছিল হয়তো শ্বশুর বাড়ি নিয়ে। খালি হাতে আসতে হয়েছে তোমাকে এখানে। এসেও তো কারো কাছ থেকে ভালো ব্যবহার পাওনি। ইমন আর ঈশানের বউ তোমাকে অপমান করে চলেছে। আমি ওদেরকে গুনাই ধরি না। ওদের অপমানের যোগ্য জবাব দিতে জানি। কথাটা বলেই জুথি বিছানার এক পাশে গিয়ে শুয়ে পড়ে। ইরহান ও বাতি বন্ধ করে অপর পাশে এসে শোয়। জুথি চুপচাপ শুয়ে আছে, কোনো নড়াচড়াও করছে না। ইরহান শুয়ে থাকলেও চোখে ঘুম নেই। তার মাথায় নানান চিন্তা। সে বুঝে গেছে তার এমনভাবে চুপ করে থাকলে চলবে না। হঠাৎ করেই ইরহান ফোপানোর শব্দ শুনতে পায়। পাশ থেকেই আসছে, জুথি হয়তো কাঁদছে। জুথি, কি হয়েছে, কাঁদছ কেন? জুথি কোনো সাড়া দেয় না। সে কেঁদেই চলেছে অপর পাশে ফিরে। ইরহান এবার জুথিকে টেনে নিজের দিকে ফিরায়। কি হয়েছে, কাঁদছ কেন? আমার কথায় কষ্ট পেয়েছ? তাহলে আমি মাফ চাইছি, কেঁদো না আর। জুথি মাথা নাড়িয়ে জানায় সে ইরহানের কথায় কষ্ট পায়নি। তাহলে কেন কাঁদছ? বাড়ির কথা মনে পড়ছে? তোমার দাদির কথা? জুথি হুট করে ইরহানের বুকে ঝাঁপিয়ে পড়ে আর হাউমাউ করে কাঁদতে থাকে। এসব কিছু না বোকা পুরুষ। ওরা আপনাকে ঠকিয়ে দিল। সব দিক দিয়ে ঠকিয়েছে। আপনি তো এমন জীবন পাওয়ার কথা না। আপনার মতো মানুষের জীবনটা খুব সুন্দর হওয়ার কথা।
ওরা কিভাবে পারে এমন করতে? আমি এবার ভালো করে বুঝতে পারছি কেন আমার মতো গরিব ঘরের একটা মেয়েকে আপনার সাথে জোড়ালো। ওরা চায়নি আপনি ভালো কিছু পান। আপনার জীবনে আমাকে এনেও ঠকিয়ে দিল ওরা। না পাবেন শ্বশুর বাড়ির আদর আপ্যায়ন, না পাবেন শ্বশুর শাশুড়ির ভালোবাসা। আমি আপনার কষ্টটা খুব ভালো করে বুঝতে পারছি। আমিও যে আপনার মতো একা কেউ নেই। আপনারও কেউ নেই, আমারও কেউ নেই। আমাদের কষ্ট এই লোকগুলো বুঝবে না। আপনাকে ওরা সব দিক দিয়ে ঠকিয়ে দিল যে বোকা পুরুষ। কে বলেছে আমি ঠকে গেছি? আমি তো মনে হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় জিনিসটা পেয়ে গেছি। আমার মুখোশধারী মা আমার ক্ষতি করতে গিয়ে নিজের অজান্তেই আমার জীবনের শ্রেষ্ঠ উপহারটা আমার কাছে এনে দিয়েছে। জানো, আমি যখন ওদের আসল রূপটা দেখলাম এত কষ্ট হচ্ছিল, ভেবেছিলাম আমার জীবনে আর ভালো কিছু নেই, সব অন্ধকার দেখছিলাম। কিন্তু না, আমি আমার জীবনের আলো পেয়ে গেছি। আমার জুথি রানীকে। বলেই ইরহান জুথিকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে। এবার আর কারো কথা ভাববো না। এবার তোমার আর আমার জন্য যা করার করব। ওদের জন্য তো অনেক করলাম। আশা করি ওদের আর অসুবিধা হবে না। জুথি ইরহানের বুক থেকে নিজের মাথাটা একটু উঁচিয়ে বলে, আপনি এত ভালো কেন বোকা পুরুষ? প্রতিটি ভোর মানে এক একটা নতুন দিনের সূচনা। পাখির কিচিরমিচির ও মোরগের ডাকে ঘুম ভেঙে যায় জুথির। চোখ পিটপিট করে তাকায়। আড়মোড়া ভেঙে উঠে বসে। পাশে তাকিয়ে দেখে ইরহান গুটিসুটি মেরে শুয়ে আছে। হয়তো শীত করছে। ভোর হলে এমনিতেও শীত শীত ভাব থাকে। জুথি পাশে থাকা কাঁথাটা ইরহানের গায়ে ভালো করে দিয়ে দেয়। তারপর ইরহানের দিকে কিছু সময় নিয়ে তাকিয়ে থাকে। কাল ইরহানের বুকে পড়ে যখন জুথি কাঁদছিল, ইরহান তখন কত সান্ত্বনা দিতেছিল। মাথায় হাত বুলিয়ে দিতেছিল। কখন যে জুথি তার বোকা পুরুষের বুকে পরম শান্তিতে সে ঘুমিয়ে গিয়েছিল সে নিজেও জানে না। এখন সময় ভোর 5:30। জুথি উঠে ওয়াশরুমে চলে যায়। দাঁত মেজে হাত মুখ ধুয়ে বের হয়ে আসে। তারপর নামাজটা পড়ে নেয়। এখন কেমন শান্তি শান্তি লাগছে। বাইরে গিয়ে হাঁটাহাঁটি করতে মন চাচ্ছে। কারণ জুথি প্রতিদিন খুব ভোরেই ঘুম থেকে উঠে। তারপর একটু ঘুরতে বের হয়। ঘুরে এসে রান্না বান্না করে। জুথির দাদি অন্যর বাড়িতে কাজ করতে চলে যায়। তাই বাড়িতে সব জুথিকেই করতে হয়। জুথি কত করে দাদিকে বলতো, এবার তুমি কাজ করা বাদ দাও দাদি, বিশ্রাম নাও। অনেক তো কাজ করেছ, এবার আমি কিছু করি। দাদি তখন বলতো, খবরদার জুথি, এমন চিন্তা মাথায় আসলেও ঝেড়ে ফেল। আমি যতদিন আছি ততদিন মানুষের বাড়িতে তোকে কাজ করতে দিব না। জুথি তখন বলতো, আমি কি বলেছি তোমায় মানুষের বাড়িতে কাজ করব? জুথির দাদি কথা শোনা তো দূর, কিছু বলতেই দিত না। এটা বোঝাতে পারত না জুথি যে কোনো ভালো কিছু করতে পারবে। কালকের রাখা প্লেট নিয়ে রুম থেকে বের হয়ে আসে জুথি। আশেপাশে তাকিয়ে রান্নাঘরের দিকে চলে যায়। এখনো একটা ও ঘুম থেকে উঠেনি। জুথি কি করবে ভেবে পাচ্ছে না। এমন করে বসে থাকতেও ভালো লাগছে না। সকাল সকাল উঠলে এমনিতেই তাড়াতাড়ি খিদে লেগে যায়। বাড়ির কারো উঠার নাম গন্ধ নেই। 8টা-9টার আগে যে কেউ ঘুম থেকে উঠবে না বুঝে গেছে জুথি। সবগুলো দারের বেটি। এদের কথা না ভেবে নিজেদের জন্য সকালের নাস্তা তৈরি করে আগে খেয়ে নিবে ঠিক করে নেয়। তারপর ভাবতে থাকে কি করা যায়। তখনই চোখের সামনে আটার আম দেখতে পায়। ভেবে নিল পরোটা আর ডিম ভেজে নিবে। অন্য কিছু করতে গেলে বেশি সময় লাগবে, এখন আপাতত এগুলোকে দিয়ে পেট ঠান্ডা করবে। যেই ভাবা সেই কাজ, ঝটপট আটা গুলিয়ে 2 জনের জন্য 4টা রুটি বেলে নেয়। তারপর ফ্রিজ থেকে 2টো ডিম নিয়ে ভেজে নেয়। পরোটা আর ডিম ভেজে রান্নাঘরটা আগের মতো গুছিয়ে রাখে, যেন বুঝাই না যায় এখানে অন্য কেউ রান্না করেছে। খাবার নিয়ে নিজেদের রুমের দিকে যেতে যেতে মনে মনে আওড়ায়, তোমরা আমাদের কথা ভাবনি, আমিও ভাবব না। তোমরা যদি ভালো হইতা এত সময়ে আমি সব করে তোমাদের মুখে খাবার ধরতাম। ঘুম থেকে উঠেই সামনে খাবার পাইতা। খাবার নিয়ে রুমে ঢুকে দেখে ইরহান রুমে নেই। বাথরুম থেকে পানির শব্দ ভেসে আসছে। জুথি প্লেটটা রেখে খাটে বসে। কিছু সময় পরই ইরহান বেরিয়ে আসে, জুথির দিকে তাকিয়ে মুচকি হাসে। খাবারের প্লেটের দিকে চোখ পড়তেই বেশ অবাক হয়। এত সকাল সকাল খাবার? সবাই উঠে গেছে, কিন্তু ওদের তো 9টার আগে কারো ঘুমই ভাঙে না। আমি করে নিয়ে এসেছি। ওরা তো বের বংশের লোক। আসেন, খাবেন, একদম ওদের কথা আর ভাববেন না। এখন খেতে ইচ্ছে করছে না যে। আসেন, আমি খাইয়ে দিচ্ছি। তারপর একটু বাইরে থেকে দুজন ঘুরে আসব। এটুকুই, তাছাড়া খেতে অনেক দেরি আছে, 11টার আগে যে খাবার জুটবে না জানা আছে। ইরহান আর কিছু বলেনি, দুইজন একসাথে খেয়ে নেয়। তারপর বাড়ি থেকে বেরিয়ে পড়ে হাঁটার জন্য। দুইজন সকালের পরিবেশ উপভোগ করছে, নানান ধরনের কথা বলছে। কথার এক পর্যায়ে ইরহান জানায় সে ঠিক করে এসেছিল দেশ ছেড়ে আর যাবে না। অনেক তো অন্য দেশে ছিল, এখন নিজের দেশেই কিছু একটা করার চিন্তা ভাবনা। যদিও তার মাকে ছাড়া এই বিষয়টা কাউকে বলেনি। তাছলিমা বানুকে বলার পর চুপ ছিল, কিছু বলেনি। দেশে আসার পরের দিন টুকটাক কথা বলার মাঝখানে বলেছিল, টাকা পয়সা তো অনেক করেছে। ব্যাংকে যে টাকা আছে তা দিয়ে অনায়াসে কিছু একটা করতে পারবে।
জুথি সব শুনে বলে, টাকা তো সব ব্যাংকে তাই না? হুম, কার নামে? ইরহান বলে মায়ের নামে। জুথি তাচ্ছিল্যের হাসি হাসে। আপনার কি মনে হয় উনি টাকা দিবে আপনাকে? ইরহান থমকে যায়। আসলেই তো দিবে না, কাল তো টাকা পয়সা নিয়েই ওরা ভাগাভাগি করছিল। তাছলিমা বানু তো স্পষ্ট বলল সব তার নিজের নামে করেছে যেন ইরহান না পায়। ইরহানের ভাবনার মাঝেই বলে উঠে, এখনো বুঝলেন না আপনার সাথে এখন কেন এমন ব্যবহার করছে? আপনি দেশে থেকে যাবেন, তাদের আর বিদেশি টাকা পয়সা পাওয়া হবে না। আপনার টাকায় রাজত্ব করতে পারবে না। আপনি দেশে থাকলেই তো সমস্যা সবকিছুতে ভাগ বসবে। আপনাকে মিথ্যা বলে নানান অজুহাত দিয়ে টাকা পয়সা নিতে পারবে না। জানি আপনি আর একটা টাকাও পাবেন না ওদের থেকে। তবুও আজই সুযোগ বুঝে চেয়ে দেখেন। তারপর দুইজন বাড়ির রাস্তা ধরে। বিকেলের দিকে ইরহান সকলের উপস্থিতিতে তাছলিমা বানুর কাছে গিয়ে বলে, তার আর প্রবাস যাওয়ার চিন্তা ভাবনা নেই। দেশেই ছোটখাটো একটা ব্যবসা করবে। তাকে যেন ব্যাংক থেকে 3 লাখ টাকা দেয়। ইরহানের কথা শুনেই তাছলিমা বানু আঁতকে ওঠে। অদ্ভুত দৃষ্টিতে দুই ছেলের দিকে তাকায়। ওরাও কেমন করে তাকিয়ে আছে। টাকা চাই মানে? তুই কি বলছিস ইরহান? মাথা খারাপ হয়ে গেছে তোর? মাথা খারাপের কি আছে মা? আমি দেশেই কিছু একটা করতে চাইছি এন্দিহান গলায় বলে ইরহান। দেশে তুই কোন রাজকার্য উদ্ধার করবি শুনি? এসব মাথা থেকে ঝেড়ে ফেল। সুখে থাকতে তে কিলায় না? চুপচাপ ছুটি শেষে চলে যাবি, মন দিয়ে কাজ করবি। মানে কি মা? আমি আর দেশের বাইরে যাব না ঠিক করেছি। আমি দেশে থাকবো, এতে তো তোমার খুশি হওয়া দরকার তাই না? তাছলিমা বানু ইরহানের কথায় হকচকায়। আরও কিছু বলতে নিবে তখনই ইরহানের ফোনটা বেজে ওঠে। ইরহান কথা থামিয়ে ফোন হাতে তুলে দেখে বিদেশ থেকে সে যে কোম্পানিতে কাজ করে সেই কোম্পানির ম্যানেজার ফোন করেছে। হয়তো জরুরি কিছু, তাই ইরহান বলে আমি একটু আসছি বলেই নিজের রুমে চলে যায় কথা বলার জন্য। তাছলিমা বানু এই সুযোগে জুথির কাছে এগিয়ে আসে। জুথি এতক্ষণ একটা কথাও বলেনি। চুপচাপ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। তাছলিমা বানু জুথিকে উদ্দেশ্য করে বলে উঠে, নিজের স্বামীকে বোঝায় মেয়ে। এমন বউ কামও করতে বারণ করো। দেশে কিছুই করতে পারবে না। বিদেশি লার কামাবে। দেশে আর কয় টাকা পাবে? নুন আনতে পান্তা ফুরাবে। কিন্তু ওই দেশে ফিরে গেলে রানীর লে থাকতে পারবে। ভালো করে বুঝাও, নয়তো পস্তাতে হবে। খুব ভালো হবে না। এর জন্য আগেই বলছি চুপচাপ বলো, আমি যা বলছি যেন মেনে নেয়। নয়তো এই তাছলিমা বানু কি করতে পারে তা তোমাদের ধারণারও বাইরে। জুথি তাছলিমা বানুর দিকে তাকিয়ে রয়।